হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি অনুমিতা, সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি। এখন যাব আমি ডাক্তারের কাছে, সেই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে বাড়ি থেকে কিন্তু প্রায় 1.5 ঘন্টার পথ কিন্তু চলে এসেছি। তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখো হচ্ছে লোকজন সব খেয়াতে উঠবে, তার জন্য সব চলে আসছে, কারণ খেয়ার ব্যাপার। আর সত্যি কথা কি বলো তো, মনটা না একটুও ভালো ছিল না। তো এখনও ভালো নেই। ডাক্তারের কাছে গিয়ে অনেক কিছুই বললাম, মানে ডাক্তার অনেক কিছু বুঝলো, জানেও আমার বিষয়ে। সেই জন্য না ডাক্তারও বারবার বলছে তুই টেনশন করিস না, আগে নিজেকে ঠিক রাখ, তারপর হচ্ছে সব কিছুই হবে। আগে নিজেকে ভালো রাখার চেষ্টা কর, নিজেকে ভালো রাখ, তারপর দেখবি সব কিছুই ভালো হবে। ততক্ষণে অপেক্ষা করতে হবে, কিন্তু এই যে করতে পারি না। আর এখানে দেখো রাস্তাতে বিক্রি হচ্ছিল ব্যাগ। তো এই ব্যাগগুলো না সেই লাইট দিয়ে, মানে ওই যে দেশলাই কাঠি বা হচ্ছে গ্যাস লাইট, ওই গ্যাস লাইট দিয়ে না পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে, তো কিছুই হচ্ছে না। জানি না কেন এরকম, তো কিছুই হচ্ছিল না। আর এইটা হচ্ছে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি। এখানে তো যখন আমি থাকতাম তখন কিন্তু বড় ঠাকুরের পূজা দিতেও এসেছি, ঠাকুরের পূজা দিতেও এসেছি মা কালীর। তো ফিরতে ফিরতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। জানি না আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না তোমাদের সঙ্গে। তো বাড়ি ফেরার পরে না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। এখানে দেখো আমি এখন ব্রোকলি রান্না করছি, আর ব্রোকলিটা কিন্তু বাগানেই হয়েছে। আমাদের বাগানে 5টা হয়েছিল, তার থেকে কিন্তু এই একটা তুলে রান্না করছি। আর গরম জলটা করছি তরকারির মধ্যে দেবো বলে, কারণ গরম জল দিলে না অনেকটা তাড়াতাড়ি তরকারিটা রান্নাও কিন্তু হয়ে যায়। সেই জন্য গরম জলটা এখানে আমি ব্যবহার করছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও, তাহলে বেশ ভালো লাগবে। আর আমি তো সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আজকে যে কথাটা তোমাদের সঙ্গে বলবো, দেখো, মা যদি সত্যিই মা হতো এই যুগে, তাহলে কিন্তু সন্তানের এত অবহেলাও হতো না, আর সন্তান এত কষ্টও পেত না, বা সন্তান অকালে ঝরেও যেত না পৃথিবী থেকে, তাই না? তো সব মা কিন্তু সমান নয়। সব মা যদি সমান হতো তাহলে সব কিছুই সমান হতো বা সব কিছুই ভালো হতো। আবার কি বলতো, কিছু কিছু মা আছে যারা হয়তো বিয়ের আগে ছেলেদের, বিশেষ করে ছেলেদেরকে ভালোবেসেছে, খুব যত্ন করেছে, আঁকলে রেখেছে, তাদের কথা ভেবেছে। আর যেই বিয়ে হয়ে গেছে সেই হচ্ছে পরের বাড়ির মেয়েটাকে খারাপ বলতে 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 এমন হয়ে গেছে, নিজের ছেলেটার যে ভালো মন্দ সেটাই সে ভুলে যাচ্ছে। আর কি বলো তো, আমি যে কথাটাই বলছি তোমাদেরকে, যে মা যদি সত্যি মা হতো না, তাহলে আজকে অকালে প্রাণগুলো ঝরে যেত না। আমাদের এখানকারই একটা ঘটনা। তো মেয়েটা হচ্ছে বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল। ঠিক আছে, প্রেগনেন্ট, তো সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিলেই হয়ে যেত। সেই তো বিয়েটা করলো, কিন্তু 10 মাস বা যে কটা দিন হয়, সেই বাচ্চাটাকে পেটে রেখে সেই বাচ্চাটাকে জন্ম দিয়ে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই বাচ্চাটা না রৌদ্রে রেখে দিয়েছিল। দেওয়ার পরে তারপর সেই বাচ্চাটা, মানে নাড়িটাও ছেড়ে দিয়েছে হাত দিয়ে, দিয়ে হচ্ছে রৌদ্রে রেখে দিয়েছে। ওইভাবে রৌদ্রেই রেখে রেখেই মেরে দিয়েছে। তার মানে বুঝতে পারছো মানুষ কত নিষ্ঠুর। আর সাথে হচ্ছে সেই মেয়েটাও যেমন নিষ্ঠুর, সাথে সাথে তার বাবা মা বা তারা যারা যারা জানে এই ঘটনাটা, তারাও কিন্তু সমানভাবে দোষী। কারণ একটা সন্তান সত্যি যে পৃথিবীতে এসেছে, তাকে এইভাবে মারার কি দরকার ছিল? অনেকেই তো আছে যারা নিঃসম্পত্তি বা যাদের কেউ নেই, তেমন মানুষদের তো দিয়ে দিলেই হতো, বা আশ্রমে দিয়ে দিলেই হতো, সেখান থেকে সে হয়তো বেঁচে থাকতো, পৃথিবীর আলো দেখতো। তাই বলে এইভাবে তো নিষ্ঠুরভাবে মারার কোনো দরকার হয়নি। তো সত্যি কথাটা শুনে আমাদের বাড়ির কাছাকাছি, তো কথাটা শুনে আমি এত অবাক হয়ে গেছি, বা এত কষ্ট হচ্ছে যে একটা সন্তান যে পৃথিবীতে এসেছে তাকে মানুষ এইভাবে মারে। হ্যাঁ, যারা সন্তান পাচ্ছে না বা যাদের হচ্ছে না বা যাদের হয়েও হচ্ছে না, যেমন আমার, তো আমাদের একরকম কষ্ট, আর ওদের কি মোটেও কষ্ট হয়নি যে একটা জ্যান্ত বাচ্চাকে এইভাবে রৌদ্রে রেখে নাড়ি ছিঁড়ে দিয়ে তাকে মেরে দিতে হলো? তাহলে কী ধরনের মানুষ? সেই মেয়েটাকে সেই ছেলেটার সঙ্গেই কিন্তু বিয়ে দিয়েছে, মানে যে ছেলেরই সন্তান ছিল সেই ছেলের সঙ্গেই তো বিয়ে দিয়েছে। সেই দিনেই পুলিশ ধরে নিয়ে গেছিলো।
যাওয়ার পরে সেখানেই হচ্ছে বিয়ে দিয়েছে। তারপরের দিনই দেখছি যে বাজারে ঘুরছে। তার মানে তো সবই ঠিক ছিল, তাহলে বাচ্চাটা মারার কী দরকার ছিল? আর যদি মারারই দরকার ছিল ভ্রূণ অবস্থায় মারতে পারতো, তাতেই তো হতো। তা শুধু শুধু এইভাবে কষ্ট দেওয়ার কী দরকার? আর চারিদিকের যে ঘটনা ঘটছে, বাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে বা বাচ্চা নদীতে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এই সব যে ঘটনা, তাহলে তাদেরকে ভগবান যে কেন সন্তান দেয় একমাত্র ভগবানই জানে। অথচ যারা সত্যিকারেরই বাচ্চা চাইছে, ভগবান কিন্তু তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। ওই যে আমি কাজ করতে করতে কিছু কাজ পেন্ডিং ফেলে রাখি, সেই কাজগুলোই দেখো তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমাকে করতে হয়। এটা আমার বরাবরেরই স্বভাব, কেন জানি না। তো দেখো এই যে হলুদ ব্লাউজটা, এটা আমি সরস্বতী পূজার দিন পরেছিলাম। পরতে গিয়ে দেখি আমার কিন্তু ফিটিংস করা নেই, শুধুমাত্র হাত সেলাই করা বড় বড় করে। তো কারণ প্রথম যখন আমি কাজ শিখেছিলাম তখন কিন্তু আমি ডিরেক্ট ফিটিংস করতাম না, কারণ ভয় করতো ওই যদি প্রবলেম হয়ে যায় তাহলে খুলতে প্রবলেম হবে, সেই জন্য। তো ওইভাবেই পরে আমি কিন্তু সরস্বতী পূজা দেখেছি। আরেকটা যে ব্লাউজটা দেখলে, ওই ব্লাউজটা কিন্তু আমি কি বলতো অনেক দিন আগে রেডি করে রেখেছি, শুধুমাত্র ফিটিংস করিনি আর হুক লাগাইনি। কতটা বুঝতে পারছো আমাকে? তো এদিকে দেখো এই যে আমি সকালবেলা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, মানে 3 দিন ধরে আমি ব্লগটা শ্যুট করেছি। তো এখানে দেখো বাচ্চাগুলোকে বের করে বাইরে দিয়েছিলাম, তারপর একটু ঘুরে টুরে নিয়ে আবার দেখো এখন ভরে দিচ্ছি, কারণ এগুলোকে অন্য জায়গায় রাখতে হবে। আর এই বাচ্চাগুলো না এত চতুর হয়েছে যে বাচ্চাগুলো না হাতের কাছে একটুও আসে না। তো তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্টে রিপ্লাই করব। অনির্বাণদা লিখেছে অনুমিতা থ্যাঙ্কস, অনেক অনেক শুভকামনা দাদাভাই। রাজেশ সাহা লিখেছে তোমার বোনের বাড়ি মুর্শিদাবাদের কোথায়? আমার বোনের বাড়ি মুর্শিদাবাদ নয়, আমার বোন হচ্ছে মুর্শিদাবাদে একটা এনজিওর কাজে গিয়েছিল, ঠিক আছে। কবিতার কথা লিখেছে দিদিভাই, খুব সুন্দর করে কথাগুলো বলেছ, দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নার্গিস খাতুন লিখেছে নাইস, থ্যাংক ইউ দিদিভাই, কবিতার কথা দারুণ ভিডিও। রকমারি ব্লগস, সবসময় ভালো থেকো মানা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে দেখো কড়াইয়ের নিচে কিন্তু আমি মাটি মাখিয়ে নিচ্ছি, যাতে করে কড়াইয়ের নিচে কালি না পড়ে আর খুব সহজে কিন্তু কালিটা তুলতেও পারি, সেই জন্যই কিন্তু মাটিটা মাখানো। এটা গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু করে থাকে। আমেনা খাতুন লিখেছে, আমেনা আক্তার, খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে দিদি, থ্যাংক ইউ সো মাচ। রূপা লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো এই ধরনের কমেন্ট কেউ করো না যে লাইক দিয়ে করলাম তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে করলাম, কারণ এই ধরনের কমেন্টগুলো না স্প্যামিং কমেন্ট। তোমরা অনেকেই জানো না, এই স্প্যামিং করার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু বসে যেতে পারে, রিচ ডাউন হয়ে যেতে পারে, চ্যানেলটার কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই তোমরা এই কথাগুলো মাথায় রাখবে, কারণ এই কথাগুলো একদমই বলা যাবে না, বা একই রকমের কমেন্ট কিন্তু সবাইকে করা যাবে না, সেটাও কিন্তু স্প্যামিং কমেন্ট, ঠিক আছে। এবার সেই জন্য সব দিকটা মাথায় রেখেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তো এখানে দেখো আমি হচ্ছে জালটা টানিয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে মুরগিগুলোকে এর মধ্যে ভরে দেব, কারণ যে জালের মধ্যে থাকে না ওর মধ্যে মুরগি একটুও থাকে না, শুধু ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু এখন থেকে আমরা এই জালের মধ্যেই রাখছি। কয়েকটা দিন রাখবো, ঘরটা রেডি হয়ে গেলে আর রাখবো না। এটা দেখো খাটটা অনেক দিন ধরে অগোছালোই পড়ে আছে, ওই যে শরীর ভালো নেই, করতে পারছি না, মন ভালো নেই। শরীর না ভালো থাকলেও কিন্তু মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো কিছু কিছু শীতের জিনিসপত্র কিন্তু গুছিয়ে নেব, এগুলো আর তো ব্যবহার করতে হবে না, ধোয়া কাচা একেবারেই তুলে দেব, তাতে করে কিন্তু কষ্টটা অনেকটাই কমে যাবে। আমার বেশিরভাগ শীতের জিনিস কিন্তু সবই ধোয়া কাচা, সেগুলো সবই হচ্ছে তুলে দেব, আর যেটা ধোয়া কাচা নেই সেটা হচ্ছে পরে ধুয়ে দেব। যখন এই ঘর গোছানোর কাজে লেগে পড়ি তখন কিন্তু সব দিক থেকেই লেগে পড়ি, আর যখন লাগা হয় না তখন কিন্তু ওইভাবেই পড়ে থাকে। আর একটা জিনিস বের করলে আবার অনেকগুলো জিনিস বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু অগোছলোটা একটু বেশি পরিমাণেই হয়ে যায়। কিন্তু ওই যে বাইরের সময়টা একটু বেশিই দিতে হয়, সেই জন্য ঘরের সময়টা একটু কম হয়ে যায়।
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু ভালোবাসা দিও, আর সাথে হচ্ছে আমি যদি কোনো রকম ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রেই কিন্তু ভুল হয়, জানি না কখন কিভাবে ভুল করে ফেলি, সেই জন্য অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করো। তো দেখো এই ব্লাউজটা হচ্ছে আমি প্রথম বানিয়েছিলাম প্রিন্সেস কাট ব্লাউজ। এমনি যে বেড়া কাট ব্লাউজ সে তো আমি অনেক আগেই অনেক কটা বানিয়েছি, ইভেন হচ্ছে অনেক অর্ডারি ব্লাউজও বানিয়েছি, কিন্তু প্রিন্সেস কাট আমি দুটোই বানিয়েছি, সেটা আমার জন্যই। তো প্রথমটা খুব ভালো হয়েছিল, দ্বিতীয়টা খুব একটা ভালো হয়নি, কারণ খুব বড় হয়ে গেছিলো, কেন বুঝতে পারলাম না। সেটা নিয়ে একটু ভাবছিলাম যে এটা কেন হলো, প্রথম ব্লাউজটা এত সুন্দর ফিটিংস হলো, দ্বিতীয় ব্লাউজটা কেন এমন হলো। যাই হোক, এইগুলো নিয়ে একটু যত বেশি পরিচর্যা করা হবে তত বেশি কিন্তু কাজটা সুন্দর হবে। তেমনভাবেই তোমরা যত বেশি ইউটিউবে সময় দেবে, ইউটিউবকে ভালোবাসবে, অন্যের ভিডিও দেখবে, তত বেশি কিন্তু নিজেদের এক্সপেরিমেন্টটা বাড়বে। তো দেখো এই জায়গায় সব আমার শাড়ি ছিল, শাড়িগুলো বের করে দিয়েছি, তার জন্য এখানে সব দেখো আমার হচ্ছে শীতের জিনিসপত্রগুলো ঢুকে যাচ্ছে। তো প্রথমে আমি আলাদা একটা যে আলনা শোকেস কিনেছি ওর মধ্যেই শাড়িগুলো রেখেছি, কিন্তু এখন ভাবছি যে না, ওই শাড়িগুলো বের করে সব এর মধ্যেই রাখবো, তাহলে আমার শাড়ি সায়া ব্লাউজ যদি একটা জায়গায় থাকে আমার অনেকটাই সুবিধা হবে গুছিয়ে নিতে। হাল ছেড়ো না, লেগে থাকো, দেখো সাকসেস কিন্তু ঠিক একদিন হবেই, কোথায় কিভাবে আর কখন হবে ভগবান ছাড়া কিন্তু কেউ কখনোই বলতে পারে না। তো এখানে দেখো আমি যে ছোট ছোট কাপড়গুলো কাটি, মানে যে ব্লাউজগুলো কাটিং করি বা চুড়িদারগুলো কাটিং করি, তার থেকে যে ছোট ছোট কাপড়গুলো বের হয় সেগুলো কিন্তু আমি তুলে রাখি। আর এটা দিয়ে কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এই কুচিগুলো দিয়ে আমি কি করছি। এইগুলো কিন্তু একেবারেই কুচি। তারপর দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপর হচ্ছে মুছেও নেব, কারণ আমি ঝাড়টা তো রেগুলার দিই, কারণ উপরের তলাটা হচ্ছে রেগুলার মোছা হয় না যদিও, কারণ মানুষজন খুব কমই আসে, আর সাথে সাথে খুব একটা নোংরাও হয় না, সেই জন্য আমি রেগুলার মুছি না, ঝাড়টা আমার রেগুলার পড়ে সকালবেলা উঠলেই। তো এখানে দেখো আমি এখন মুছে নিচ্ছি, আর মুছতেও বেশ ভালো লাগে, টাইলসের ওপরে মুছলে না এতটা সফট সফট মনে হয়, আর যেহেতু জানালা দরজা নেই সেই জন্য কিন্তু ধুলোটা একটু বেশি পরিমাণেই পড়ে। তো আমার মোছা হয়ে গেছে, তারপর হচ্ছে অনেকগুলো কাজ সেরে নিয়েছি সন্ধেবেলা, সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো এই যে ব্লাউজটা কাটিং করব, মানে ব্লাউজটা কাটিং করব বলতে এই শাড়ি থেকে আলাদা করে নেব। আর এই শাড়িটা কিনেছিলাম আমি মিশো থেকে, আমি বেশিরভাগ জিনিস মিশো থেকেই কিনি, কারণ যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি রিটার্ন করতে পারি। তো এই শাড়িটা পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলেছে খুবই সুন্দর লাগছে, মানে যতগুলো কমেন্ট আসছে সবাই বলেছে খুব সুন্দর লাগছে, রিটার্ন করো না, সেই জন্য আর করলাম না। কিন্তু এই যে ব্লাউজের পিসটা এরকমভাবে যে ডিজাইন করা, এইটা যে কিভাবে কি করব সেটাই ভাবছি, যে এই ব্লাউজের পিসটা ঠিক কীভাবে আমি কাটিং করতে পারি। তো দেখা যাক, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা, কিভাবে কি করব। আর এই যে পাশে ছোট্ট টিভিটা দেখছো, এটা হচ্ছে আমাদের নিচের তলার টিভি। তো টিভিটা খারাপ হয়ে গেছে বলে আর নিচেতে রাখা হয়নি, উপরেই পড়ে আছে সেই দীর্ঘদিন ধরে। তো এটা হচ্ছে এখন সাইডটা কেটে নিচ্ছি, সেলাইটা আর করতে পারবো না, আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি পূর্ণিমাতে সেলাই করতে নেই, তাই পূর্ণিমা লেগে গেছে বলে সেলাই করতে পারলাম।